ডিজিএফআই তৎকালীন ছিল রয়ের একটা অঙ্গ সংগঠন। রুমটার মধ্যে রক্তাক্ত, রক্ত দিয়ে লেখা মোবাইল নাম, চিৎকার, ভয়ানক শব্দ। স্বৈরাচার সরকারের আমলে আয়নাঘর শব্দটি বহুল প্রচলিত থাকলেও তারা কখনো এর অস্তিত্ব স্বীকার করেনি। এখানে যে মানুষকে বন্দি করে নির্যাতন করা হচ্ছে সেটি অকপটে অস্বীকার করে গেছে দিনের পর দিন। এই আয়নাঘরে মূলত বন্দি রাখা হতো আলেম ওলামা এবং সমাজের এলিট শ্রেণীর মানুষ যারা সরকারের বিরোধিতা করত। শুধু তাই নয়, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও এখানে বন্দী ছিলেন। এই আয়নাঘর কর্মকাণ্ডের সাথে সার্বিকভাবে জড়িত ছিল ভারতের গোয়েন্দা সংস্থা র। এই বিষয়টি তুলে ধরেছেন পাকিস্তানি এক মিডিয়াতে বাংলাদেশের লেফটেন্যান্ট হাসিনুর রহমান। পাকিস্তানের হোয়াইট নিউজ মিডিয়াকে তিনি তার সাক্ষাৎকারে আয়নাঘর এবং র সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। চলুন আমরা এক নজরে দেখে নেই হাসিনুর রহমান স্যার হোয়াইট নিউজকে কি বক্তব্য দিয়েছেন। 8 সালে প্রথমে যখন চট্টগ্রাম শহরে র্যাবের অধিনায়ক ছিলাম, আমাকে আমার হেডকোয়ার্টার থেকে বলা হয় যে আমাকে কাজ করতে হবে শান্তিবাহিনী ভারতের সাথে, ভারতের সাথে কাজ করতে হবে, অর্থাৎ রয়ের সাথে কাজ করতে হবে। আমি জানি র কি কাজ করাবে, আমি তাতে রাজি হই নাই, কোনো প্রশ্নে আমি রাজি হইনি। অনেক লোভ লালসা, টাকা পয়সা, প্রমোশন সবকিছুই অফার করা হয়। আমি সরে আসি। তখন একদিন আমাকে রাতের বেলা 10টার সময় অফিসে ছিলাম, আমাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয় এবং আমাকে 43 দিন টর্চার করা হয়। প্রায় 7 মাস আমাকে আটকে রাখা হয়। টর্চার 7 মাস আটকে রেখে আমাকে ভুয়া কারণ দেখে আমাকে জেলে পাঠানো হয়। 18 সালে গুম হয়ে যায় ডিজিএফআই কর্তৃক। অর্থাৎ ডিজিএফআই তৎকালীন ছিল রয়ের একটা অঙ্গ সংগঠন। সম্পূর্ণ আমার দেশে সৃষ্টি করে জঙ্গি নাটক। দাড়ি টুপি মানে জঙ্গি, জামাত মানে জঙ্গি, এটা দর্শন সৃষ্টি করেন। আমাকে নিয়ে যাওয়া হয় আয়নাঘরে বন্দি করে। 1 বছর 6 মাস 14 দিন ছিলাম। আপনি হয়তো হরর মুভি দেখে থাকতে পারেন, দেখা উচিত না, তারপর দেখে থাকলে দেখবেন হরর ঘটনার আগেই পরিবেশটাকে এমন করা হয় যে ওই পরিবেশে ঢোকার পরে আতঙ্কগ্রস্ত হয়ে যাবেন। রুমটার মধ্যে রক্তাক্ত, রক্ত দিয়ে লেখা মোবাইল নাম, চিৎকার, ভয়ানক শব্দ, রাতে ঘুমাতে পারবেন না। সারি সারি ছোট ছোট রুম, 24 ঘন্টা অন্ধকার, লাইট জ্বলে, হ্যান্ডকাপ লাগানো হয়, চোখ বেঁধে বাথরুমে নেওয়া হয়, বাথরুমে আনা হয়, নিচে রাখে ফ্লোরে। আপনি থাকবেন, খাওয়া দাওয়া করবেন, প্লেট নিচ দিয়ে খাবার দিবে। মানে আপনাকে বোঝাইতে পারবো না। আমার বাথরুম, পেস্ট, গোসলের জায়গা, ছোট একটা গামছা, তা দিয়ে আমার জীবন। আমি একটা কর্নেল, বেশ স্বাচ্ছন্দ্য এবং সচ্ছল ছিলাম। এমন আচরণ লজ্জাজনক। সেখানে আপনার প্রতি রাতে কে মারা যাচ্ছে, কাকে মেরে ফেলা হচ্ছে, কাকে নিয়ে যাওয়া হচ্ছে, কাকে টর্চার করা হচ্ছে, প্রতিটা আতঙ্ক মনে হয়। এই বুঝে আমাকে নিতে আসতো। ওটার দরজাগুলো ছিল লোহার, 10টা রুম, তার বাইরে এন্ট্রি পয়েন্ট সেটা লোহার ছিল। ওটা যখন খুলে তখন শব্দ হয়, এই শব্দটা সবাই শুনতে পায়। এই শব্দটা কি আতঙ্ক, এই বুঝে আমাকে নিতে আসলো, তবে এটাতে কি কষ্ট, এই আতঙ্কতে বাঁচার জন্য আমরা কেউই রাতে রাতে ঘুমাইতাম না। কেউ ঘুমাইলেও দেখা যেত চিৎকার দিত, আর চিৎকার, আতঙ্ক, টর্চার, ইন্টারোগেশনের জন্য কেউ ঘুমাইতেও পারতো না। মূলত ঘুমাতাম সকালবেলা। আমি এই অত্যাচারের কথা বলতে বা বোঝাতে পারবো না, মানে কতটা নৃশংস হতে পারে। এই ডিজিএফআই আয়নাঘরটা ছিল দীর্ঘমেয়াদী, যাদেরকে রাখা হবে, লাইক ব্রিগেডিয়ার আজমি, আমাদের আপনার হক, 8 বছর, অর্থাৎ দীর্ঘমেয়াদী লোকদেরকে রাখার জন্য এই সেলগুলি ডিজিএফআই আয়নাঘর। এটা ছিল জয়েন্ট ইন্টারভেনশন সেল। এটাকে পরিবর্তন করা হয়, আরো রুম বাড়ানো হয়, তারপর এটাকে ব্যবহার করা হয়। এখানে হাই ডিমান্ড লোকদের রাখা হয়। মহান আল্লাহ সর্বশক্তিমান, আমরা ক্ষুদ্র, তার উপরে আস্থা রাখি, বাট আমাদের প্রতিবাদ করতে হবে। এবং আমরা এই ভারতকে চিনেছি, আমার দেশ ভারতকে চিনেছি, আমার নতুন প্রজন্ম ভারতকে চিনতে পারছে, শত্রুরা বন্ধু, এটাই আমাদের প্রাপ্তি। আমরা বয়স হয়ে গেছে, বাট আমার প্রজন্ম চিনে গেছে ভারত কি। পাকিস্তানি মিডিয়ায় লেফটেন্যান্ট হাসিনুর রহমান আয়নাঘর এবং